বিধানসভাতে প্রথমবারের জন্য দেখা গেল পুরো বিজনেস শেষে তারপর অবিচুয়ারি হচ্ছে। আপনি এতদিন ধরে তো বিধায়ক, 3 বছর হয়ে গেল, এরকম দৃশ্য চাক্ষুষ করেছেন বিধানসভার অভ্যন্তরে? একাধিকবার শোক প্রস্তাব এসেছে বা এই ধরনের অবিচুয়ারি হয়েছে, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার স্বল্প সময়ের অভিজ্ঞতাতে সেটা হচ্ছে অ্যাসেম্বলির শুরুতে এটা হয়। তবে একটা কথা বলবো, আমি যতটুকু জানতে পারলাম এটা নিয়ম বহির্ভূত নয়, তবে একটা কনভেনশনাল রীতি আছে। যদি বলতে পারেন তাহলে রীতির এরকম হয়ে আসছিল, এরকম হলো, এতটুকু বলতে পারি। মানে পিএসসি চেয়ারম্যান বিরোধী থেকে হবে, এটাও একটা রীতি। হ্যাঁ, যেমন সেটাও এখানে ভঙ্গ হচ্ছে, ঠিক একইভাবে কি এটাকেও ভঙ্গ করে দেওয়া হলো? দেখুন ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণটাই স্পিকার স্যারের এখতিয়ারের মধ্যে পড়ছে, ওনার কাস্টোডিয়ানের মধ্যে পড়ছে যে ওখানের মধ্যে কি করবেন না করবেন, কার পরে কোনটা কি করবেন সেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ছে। কবে কবে শপথ নেবে, শপথের অফিসিয়ালি শপথের আগে হবে কি পরে হবে সেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ছে। তবে একটা কথা যেটা বলবো, আমি এরকম দেখিনি, আজকে এটা প্রথম দেখলাম। আচ্ছা, এই শপথ তো রাজ্যপালের যেই নির্দেশ ছিল ডেপুটি স্পিকার করবে, সেটা তো মানা হলো না দেখতে পেলাম। হ্যাঁ, যতটুকু জানতে পারলাম স্পিকার স্যার যেটা বললেন যে নির্দেশনা গভর্নর হাউস থেকে এসেছিল যে গভর্নরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে এই যে দুজন নবনির্বাচিত সদস্য আছেন তাদের শপথ গ্রহণ করাবেন, কিন্তু ডেপুটি স্পিকার স্যার সেটা স্পিকার স্যারের উপস্থিতিতে তিনি দেখলেন যে স্পিকার স্যারের হয়তো ডিগনিটিতে আঘাত লাগতে পারে, সেই জন্য তিনি শপথ করালেন না। এবার ব্যাপারটা হচ্ছে তার পরিবর্তে স্পিকার স্যার শপথ করিয়েছেন, এটা কতটা আইন বহির্ভূত কি আইনের মধ্যে আছে এই বিষয়টা আমার কিন্তু যথেষ্ট অকিবহল না আমি, ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না। আচ্ছা, ন্যায় সংহিতা আইনে শারীরিকভাবে থানায় না গিয়েও এফআইআর করতে পারবে, এই সমস্ত এত নিয়ম থাকতেও মানুষের কাছে সংশ্লিষ্ট নিয়মগুলো পৌঁছে দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আকচাকচি হচ্ছে, তো সেইটা কি কোনোভাবে ভালো হিসেবে দেখছেন? আমি তো সবসময় যেখানে প্রোগ্রামে যাই ভোট চাওয়ার আগে তাদেরকে তাদের আইন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। আমরা যখন একটা নাগরিককে সচেতন গড়ে তুলতে পারি, আমরা একটা ভালো জনপ্রতিনিধিও পাবো। যে পার্টি থেকে যারা না কেন, নাগরিককে যদি আমরা সচেতন করতে পারি, তার অধিকার সম্পর্কেই তাকে জানাতে পারি, তাহলে দেখবেন জনপ্রতিনিধিও ভালো পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি পশ্চিমবাংলার অধিবাসী, পশ্চিমবাংলার বিধানসভার একজন সদস্য হিসাবে বলছি, আমাদের রাজ্যের কৃষক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত আমাদের যে নির্দিষ্ট অধিকার বা সিআরপিসি আইপিসি যেগুলো ছিল, এখন এটা নিয়ে আছে, সেই বিষয়গুলো যদি আমাদের নাগরিককে আমরা জানাতে পারি, তাহলে ক্রাইমও কমবে, সাথে সাথে বিচারটাও সহজে পাবে, অধিকারটাও সহজে পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যারা রাজনৈতিক নেতারা আছি, আমাদের মধ্যে অধিকাংশের মনোভাব হচ্ছে এইগুলো তাদেরকে জানাবো না, না জানিয়ে তাদেরকে ওই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেঁধে রেখে তাদের অধিকারগুলোকে হনন করব। বলছি, আপনি তো মাঝে মধ্যে তার রাজনৈতিক কর্মসূচির জন্য মুর্শিদাবাদে যান। সম্প্রতি ঘটনা ঘটেছে, 3 দিনে মুর্শিদাবাদে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ হাসপাতালে, এবং প্রচুর জন আইসিইউতে ভর্তি রয়েছে। হাসপাতালের এই পরিকাঠামো, শিশু মৃত্যুর ঘটনা কিভাবে দেখছেন? মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অবস্থা একদম ভেঙে পড়েছে। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের বেডের সংখ্যা দেখবেন এবং খোঁজ নিয়ে দেখুন, জেলার সর্বোচ্চ স্বাস্থ্য যিনি অধিকর্তা আছেন তাকে জিজ্ঞাসা করবেন 1 বছরে কত টাকার মেডিসিন সেখানে বরাদ্দ করা হয়। শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যের কথা বলছি, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। 25,000 কোটি টাকার প্রজেক্ট এই আপনার বরাদ্দ হচ্ছে বছরে, কিন্তু দুঃখের বিষয় গ্রাসরুট লেভেল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা যেটা সরকারকে প্রদান করা দরকার, সাধারণ মানুষ সেটা পাচ্ছে না। ফলে কি হচ্ছে, কোনো জায়গায় শিশু মৃত্যুর হার বাড়ছে, কোনো জায়গায় মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে না, কোনো জায়গায়, এটা আপনাকে বলছি দেখে মিলিয়ে নেবেন, এক্সরে মেশিন থাকলে আপনার টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান থাকলে ওই রিপোর্টটা যে কাগজে প্রিন্ট করবে সেই কাগজ নাই, জেরক্স আপনার সেই কাগজ নাই, কোনো জায়গায় প্রিন্টার মেশিন নাই, বা যে প্লেটে আপনার ধরুন কোনো একটা এক্সরে করেছে যে প্লেটটা হয়, অনেক জায়গায় প্লেটের সেই জোগানো নাই। এই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা। তার ফলে কি হচ্ছে, রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা আপনি তুলছে শিশু মৃত্যু, যে শিশু বিশেষজ্ঞ যারা আছেন বা আর যেগুলো ইকুইপমেন্টগুলো লাগবে পর্যাপ্ত পরিমাণে সেখানে না থাকার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। চোপড়ার ঘটনার পরও সেই ছায়া এবার পূর্ব বর্ধমানে জামালপুরেও দেখা যাচ্ছে যে আদালতের বিচারাধীন থাকা মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিশি সভায়, সেই সালিশি সভায় হাজির না হয় বৃদ্ধ দম্পতি ও ছেলেকে ব্যাপক মারধর, খুনের হুমকি। এগুলো তৃণমূলের নতুন কিছু নয়, এগুলো হচ্ছে তৃণমূলের একটা সংস্কৃতিদের মধ্যে পরিণত করেছে, তাদের নিজস্বতা, মানে নিজে আইন বিচার ব্যবস্থা আদালতের ঊর্ধ্বে তারা।
গত 1.5 বছর আগে ভাঙড়ের কথা বলছি, তৃণমূলের এক নেতা ওই সালিশি সভার নামে এক যুবককে জুতো দিয়ে মেরেছিল। তার বিচার হয়েছে যে মেরেছে? উল্টে খোঁজ নিয়ে দেখুন, যে কমপ্লেন করতে গেছিলো তাকে শাসিয়ে তাকে কমপ্লেন করতে দেয়নি। যেগুলো মিডিয়ায় আসছে সেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যে এরা বিচার আইন ব্যবস্থার ঊর্ধ্বে, কারণ এরা জানে যা হবে এদের ওপরে নেতা দেখে নেবে। পুলিশ প্রশাসনকে এরা দলীয় ক্যাডার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে, ফলে এই দিন দেখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে বোলপুর থানায় রায়পুর গ্রামে, সেখানে ঘুমন্ত অবস্থায় 3 জনকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার সাথে। এই যে এর আগেও তো বীরভূমে একাধিক ভাঙড়ে আমাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। মানে এতটা হিংস্র হয়ে উঠছে মানুষ, কিছু সংখ্যক মানুষ এতটা হিংস্র হয়ে উঠছে, আইনের প্রতি ভরসাও তারা রাখতে পারছে না, বা বিচার ব্যবস্থাকেও তারা আর ভয় পাচ্ছে না। ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে। আমরা ওদের দ্রুত আরোগ্য কামনা করব, সাথে সাথে এই অমানবিক কাজের সাথে যারা যুক্ত তারা সর্বোচ্চ শাস্তি পাক, এটা চাইব। কিছু ত্রাণের ত্রিপলে ঢাকা রয়েছে তৃণমূলের পার্টি অফিস, খাস কলকাতায় জোড়াসাঁক হতে এই ছবি দেখা যাচ্ছে। রিপিট করুন। ত্রাণের ত্রিপলে ঢাকা রয়েছে তৃণমূলের পার্টি অফিস, খাস কলকাতায় জোড়াসাঁক করে এরকম দেখা যাচ্ছে। কলকাতা বলে আলাদা কিছু ব্যাপার না, এটা গ্রাম অঞ্চলেও চলছে। যেগুলো যেগুলো যা আসে সেগুলো লুট হয়ে যাচ্ছে, এগুলো পার্টি অফিসের মাধ্যমে কিছু কিছু দেওয়া হচ্ছে, বাকিটাই লুট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।